নমস্কার বন্ধুরা, গল্পকুটিরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শুনব সুবোধ ঘোষ রচিত একটি ছোট গল্প। গল্পের নাম ছলনাময়ী। শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি। সুনীতিবালা বলেন, হোক অপমান, তবু আমি যাব। বিপিনবাবু বলেন, না সুনীতি, তুমি একটু বুঝে দেখো। সুনীতিবালা বললেন, না, চিরটা কাল অনেক বুঝেছি, আজ একটু অবুঝপনা করতে দাও। বিপিনবাবু বললেন, এত জেদ করা তোমার অন্যায় হয়ে যাচ্ছে সুনীতি, তুমি একটু বুঝে দেখো। সুনীতিবালা কেঁদে ফেললেন, জল জ্যান্ত বেঁচে থাকবো অথচ নিজের চোখে মেয়ের বিয়েটা দেখব না, এমন শাস্তি কি মানুষে সহ্য করতে পারে? তুমিই বুঝে দেখো। বিপিনবাবু সান্ত্বনা দেন, বিয়ের সব গল্পই আমি তোমার কাছে করব, আমি সব বলবো। সুনীতিবালা কাঁদো কাঁদো হয়ে বলেন, চোখ থাকতে আর এত কাছে থাকতেও মেয়ের বিয়ে দেখব না, তোমার কথা শুনে অন্ধ হয়ে যেতে ইচ্ছা করছে। বিপিনবাবু যেন আবেদন করে বলেন, ওরকম করে বলো না সুনীতি, তোমার কষ্ট যে আমি বুঝতে পারছি না তা নয়, কিন্তু উপায় নেই সুনীতি, তুমি ওখানে গেলে বিজয়া বড় বিশ্রীকাণ্ড করে বসবে। তোমার তো অপমান হবেই, আমারও অপমান হবে। 10 জনের চোখের সামনে আমাকে অপ্রস্তুত না করে দিয়ে ছাড়বে না বিজয়া। বিজয়ের মেজাজের কথা তো তোমার অজানা নয়। ক্রুদ্ধ হন সুনীতিবালা। তিনি বললেন, সবই বুঝি, কিন্তু ছাই মনটা যে বোঝে না। মালতীর বিয়েটা দেখব না, এটা আমি বড় আশা করেছিলাম গো। যিনি এই কথা বলছেন 50-এর ওপর তার বয়স হয়েছে, হাতের শাঁখা নোয়া আছে, তার সিঁথিতে সিঁদুরও আছে, কিন্তু তিনি এই অ্যাটর্নি বিপিনবাবুর জীবনের 25 বছরের সঙ্গিনী, তার নিজের স্ত্রী নন। কোন এক শুভলগ্নে অগ্নিসাক্ষী করে শঙ্খ আর উলুধ্বনি দিয়ে দুজনের বিবাহ হয়নি। 25 বছর আগে ঠিক স্বামী স্ত্রী হয়ে নয়, স্বামী স্ত্রীর সম্পর্কের মতো একটা সম্পর্কের বন্ধন আহ্বান করে এই দুই মানুষের যে অধ্যায় শুরু হয়েছিল, সে জীবনকে আইনত বিবাহিত জীবন বলা যায় না। কিন্তু অ্যাটর্নি বিপিনবাবুর আইনসম্মত ঘর সংসারও আছে, তার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, এবং মেয়েদের মধ্যে মালতী সবচেয়ে বড়, এবং সামনের কোনো এক শুভলগ্নে তারই বিবাহ। সুনীতিবালা আজ স্মরণ করতে পারেন একটা 5 বছর বয়সের মেয়ের কচি মুখের ছবিটা। তখন একদিন মালতীকে সঙ্গে নিয়ে বিপিনবাবু তার এই অবৈধ সংসারের বাড়িতে আসতেন, এবং সুনীতিবালাও মালতীকে বুকে জড়িয়ে ধরে কত গল্প করতেন। নিজের হাতে সন্দেশ ভেঙে মালতীকে খাওয়াতেন। 5 বছর বয়সের মালতীর কপালে কুমকুমের ছোট্ট টিপ পরিয়ে দিয়ে হাসতেন। মাঝে মাঝে রাগও করতেন। কি আশ্চর্য, মেয়েটার চোখে একটু কাজল এঁকে দিতে পারেনি কেউ? মেয়ের মার কি এতই কাজ? কাজলদানি তুলে নিয়ে এসে মালতীর চোখে কাজল পরিয়ে দিয়ে তারপর আবার হেসে উঠতেন সুনীতিবালা। সেই মালতীর বয়স এখন 22 বছর হয়েছে, হিসেব করে দেখেছেন সুনীতিবালা। কিন্তু গত 17 বছরের মধ্যে আর এখানে একটি দিনও নিয়ে আসেননি মালতীকে, কারণ বিপিনবাবু নিজেই মালতীকে আর এখানে আনেননি। কারণ মালতীর মা বিজয়া বিপিনবাবুকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন, দিব্যি রইল আর কোনোদিন মালতীকে নিয়ে ওই অমঙ্গলের কাছে নিয়ে যাবে না, কথা দাও। কথাও দিয়ে দিয়েছিলেন বিপিনবাবু। সেদিন কেঁদে ফেলেছিলেন সুনীতি, কিন্তু সমস্যাটাও বুঝেছিলেন সুনীতি। সেটা বিপিনবাবুর জীবনেরই একটা সমস্যা। বিজয়ার ইচ্ছে অনিচ্ছে তুচ্ছ করে মালতীকে এখানে নিয়ে আসবার সাহস বিপিনবাবুর নেই। এমন সাহস করতে হলে যে বিপিনবাবুর জীবনের সামাজিক সম্মানটাও ছন্নছাড়া হয়ে যায়। প্রতিবেশী গগনবাবু একদিন তার স্ত্রীর কাছে বলেছিলেন, মেয়েটাকে সঙ্গে নিয়ে রক্ষিতার বাড়িতে যান বিপিনবাবু, এটা খুবই খারাপ ব্যাপার হচ্ছে। বিপিনবাবুর কাণ্ডজ্ঞান বোধ হয় একটু কম।
এবং গগনবাবুর স্ত্রী এসে একদিন বিজয়ার কানের কাছে খবরটা শুনিয়ে যেতে দেরি করেননি, এবং তারপরই সাবধান হয়ে গেলেন বিজয়া, এবং তারপর বিপিনবাবুর ওই প্রতিজ্ঞা। ঘটনার এই ইতিহাসও জানা আছে সুনীতিবালার। 17 বছর আগের সেই কান্না আজ আর তার চোখে নেই, কিন্তু মনে বোধহয় আছে। তা না হলে আজও বিপিনবাবুর কাছে বারবার এমন কথা বলবেন কেন? মালতীকে এখন দেখতে আরও সুন্দর হয়েছে বোধ হয়। বিপিনবাবুর সব ছেলে মেয়ের ফটো এখানে আছে। সুনীতিবালার ঘরের টেবিলের ওপর ফটোগুলি সব সাজানো আছে। শুধু নেই বিপিনবাবুর স্ত্রী বিজয়ার ফটো। বিপিনবাবু নিজে ইচ্ছে করেই বিজয়ার ফটো এখানে আনেননি, আর সুনীতিবালারও বোধ হয় ইচ্ছে করেই কোনো দিন বিজয়ার ফটো এখানে এনে রাখতে বিপিনবাবুকে অনুরোধ করেননি। সুনীতিবালা নিঃসন্তান, কিন্তু আজ তার চোখের দিকে তাকালে মনে হবে যে যেন এক ঘর ছেলে মেয়ে তার চোখের সামনেই আছে। ফটোগুলোর দিকে সে যখন তাকিয়ে থাকে তখন মনে হবে ওই ফটোর ছোট ছোট মুখগুলির বয়সের হিসেব করেন সুনীতিবালা। তখন মনে হয় সত্যিই তার মন জুড়ে একটা যেন ভাবনা ছটফট করছে। এখন কে কত বড়টি হলো, মেজোটা আজকাল পড়ায় মন দিয়েছে তো, ছোটটা আর বেশি রোগা হয়নি তো, এরকম প্রশ্ন সুনীতিবালার মুখে যখন তখন মুখর হয়েই উঠছে। সব প্রশ্ন শোনেন বিপিনবাবু আর সব উত্তর দেন। সেই সুনীতিবালা আজ অবুঝ হয়ে উঠেছেন। আজ আর শুধু গল্প শুনে মন জুড়োতে চায় না, শুধু ফটো দেখে চোখ জুড়োতে চায় না। আজ মালতীর বিয়ের উৎসবের কাজে গিয়ে দাঁড়াবার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন সুনীতিবালা। বিপিনবাবু জোর দিয়ে বলেন, মেয়ে আর জামাইয়ের ফটো তোমাকে এনে দেব সুনীতি, কাজেই। সুনীতিবালা রাগ করে ওঠেন, বলেন, ফটোতে কি হবে? বিপিনবাবু কাতর সুরে বলেন, ওখানে গেলে যা দেখবে ফটোতেও তো তাই দেখবে। সুনীতিবালা একদমই রাজি হন না। বিপিনবাবু বিব্রতভাবে চুপ করে চিন্তা করেন, কিন্তু সত্যিই যে কোনো উপায় নেই। বিজয়া যে আজ সাবধান করে দিয়েছে। কথায় কথায় আবার সে একটু জানতে চেষ্টা করেছিলেন বিপিনবাবু। সুনীতির ইচ্ছার কথাটা একটু ঢেকে ঢুকে বলতেও চেষ্টা করেছিলেন, কিন্তু বিজয়া স্পষ্ট করে বলে দিয়েছেন, সাবধান, শুভ কাজের দিনে ওইসব অলক্ষণে অমঙ্গল যেন এখানে না আসে। 25 বছরের মধ্যে এই অমঙ্গলে অলক্ষণকে কোনোদিনও ক্ষমা করতে পারেননি বিজয়া। হোক না সে 50 বছরের বুড়ি, কিন্তু ভুয়ো শাখা নোয়া আর সিঁদুর নিয়ে ভালো মানুষটির মতো সেজে থাকা ওই পাপ যদি এখানে আসবার সাহস করে, তবে সকলের সামনেই দারোয়ানকে দিয়ে। দুটো জ্বলন্ত চক্ষুর অভিযোগ বিপিনবাবুর ভীরু মুখের দিকে ছুড়ে দিয়ে বিজয়া আজ শুনিয়ে দিয়েছেন। ওকে সকলের চোখের সামনেই দারোয়ানকে দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে দূর করে দেয়া হবে। সুনীতিবালা গুনগুন করে কাঁদেন। তিনি বলেন, তোমার পায়ে পড়ি, একটা উপায় করো। বিপিনবাবুর চোখও ছলছল করে। তিনি বলেন, তুমিই বলো, কি উপায় করতে পারি? আমি তো ভেবে কিছু পাচ্ছি না। সুনীতিবালা বলেন, বিয়ে বাড়িতে কত লোক আসবে, সবাইকে নিশ্চয় চেনে না বিজয়া? আমাকেও একজন নিমন্ত্রিত মানুষ মনে করবেন। বিপিনবাবু হাসেন। তিনি বলেন, মহিলারা যারা আসবেন অন্তত তাদের সবাইকেই সে চেনে। তোমার মতো একজন অচেনা মানুষকে দেখলেই সন্দেহ করবে। সুনীতিবালা বলেন, বিজয়াকে একটা মিথ্যে কথা বলতে পারবে না? বিপিনবাবু চমকে ওঠেন, কি মিথ্যে কথা? সুনীতিবালা বলেন, বিজয়াকে বলে দিলেই তো পারো যে তোমার কোনো নতুন বন্ধু স্ত্রীকে বিয়েতে নিমন্ত্রণ করেছ। মাথা ভরা সাদা চুলের ওপর অনেকক্ষণ ধরে আস্তে আস্তে হাত বুলিয়ে তারপর জোরে একটা শ্বাস ছাড়েন বিপিনবাবু। তারপর তিনি বলেন, আচ্ছা, তবে তাই বলবো। সুনীতিবালা বলেন, কি বলবে? বিপিনবাবু বলেন, বলবো কেশববাবুর স্ত্রী, যেও তুমি, রাত 9টার সময় বিয়ে। রাত 11টার সময় মালতীর বিয়ের মন্ত্র পড়া অনুষ্ঠান যখন শেষ হয়ে গেল আর বাসর ঘরে চলে গেল বর কনে, তখন বিদায় নিলেন কেশববাবুর স্ত্রী।
বিজয় বললেন, আপনি এতক্ষণ এত কষ্ট করে রইলেন, কিন্তু একটা মিষ্টিও মুখে না দিয়ে চলে যাবেন? এ কি ভালো হয়? সুনীতিবালা হাসলেন। তিনি বলেছিলেন, মেয়ে জামাইয়ের মুখ দেখে মুখ মিষ্টি হয়ে গিয়েছে, আবার কোনো মিষ্টির দরকার হবে কেন? বিজয়া যেন কৃতজ্ঞভাবে বললেন, যখন পরিচয় হয়েই গেল তখন আসবেন মাঝে মাঝে। সুনীতিবালার মুখের হাসিটা যেন হঠাৎ করুণ হয়ে গেল। কি যেন ভাবেন, তারপর আনমনার মতন বিড়বিড় করে বলেন, আসতে তো ইচ্ছে করেই, কিন্তু। বিজয়া অবাক হয়ে গেলেন। কি বললেন? সুনীতিবালা বললেন, হ্যাঁ, মেয়ে জামাই যখন যাবে তখন আসব। বিজয়া সুনীতিবালাকে আমন্ত্রণ জানিয়ে বললেন, কাল বিকেলে যাবে মেয়ে জামাই, আসুন না একবার দয়া করে, মেয়ে বিদায় নেবে, দেখে যাবেন। সুনীতিবালা বলে গেলেন, হ্যাঁ আসব। বিজয় আর একবার খুশির স্বরে অনুরোধ করলেন, অবশ্যই আসবেন, আপনার নিমন্ত্রণ রইল। বিজয়ার এই খুশির স্বর আর একবার আরও খুশি হয়ে বেজে উঠল পরের দিন বিকেল হতেই, যখন দেখলেন কেশববাবুর স্ত্রী এসেছেন। তিনি সাদরে অভ্যর্থনা জানালেন। আমি সত্যিই বিশ্বাস করতে পারিনি যে আপনি আবার কষ্ট করে আসবেন। কেশববাবুর স্ত্রীর কথা আর ব্যবহার দুই অদ্ভুত। সত্যিই মুগ্ধ হয়ে গেছেন বিজয়া, কোনো সন্দেহ নেই। কাল বিয়ের রাতে যতগুলি শাড়ি উপহার পেয়েছে মালতী, তার মধ্যে সবচেয়ে দামি শাড়ি হলো এই বিষ্ণুপুরীটা, যেটা কেশববাবুর স্ত্রী দিয়েছেন। অন্তত 200 টাকা তো দাম হবেই। যেন কতকালের চেনাশোনা। মালতীর ঘরের দরজার কাছে একঠায় দাঁড়িয়ে থেকে তার সাজ দেখেছেন কেশববাবুর স্ত্রী। মালতীকে কনের সাজে সাজাবার কাজে ব্যস্ত ছিল অর্চনা আর ইভা। তাদেরও বারবার উপদেশ দিয়েছেন, আঁচলটা ওরকম শক্ত করে টেনে দিও না, কানের কাছে চুলটা একটু চেপে দাও। মালতীর চোখে কাজল পরানো যখন হয়ে গেল, তখন কেশববাবুর স্ত্রীর চোখে অদ্ভুত একটা আহ্লাদের হাসি উতলে উঠেছিল। তিনি বলেছিলেন, দেখি মা, মুখটা একটু ফেরাও তো। মালতী লাজুকভাবে মুখ ফিরিয়ে কেশববাবুর স্ত্রীর মুখের দিকে তাকাতেই যেন আনন্দে ডুকরে উঠেছিলেন কেশববাবুর স্ত্রী। ছলনাময়ী কেশববাবুর স্ত্রীকে বিশ্বাস করেন বিজয়া। একটু বাড়িয়ে বলেননি কেশববাবুর স্ত্রী। মেয়ে জামাইয়ের মুখ দেখে তার মনটাই মিষ্টি হয়ে গিয়েছে। এমন মানুষ আবার মেয়ে জামাইয়ের মুখ দেখবার লোভে ছুটে আসবেন বই কি। বিপিনবাবুর কাছে কতবার বলেছেন বিজয়া, বিয়ে বাড়িতে কত লোক এলো, কিন্তু কেশববাবুর স্ত্রীর মতন এমন সুন্দর মন আর ব্যবহার, সত্যি ওকে নেমন্তন্ন না করলে খুবই অন্যায় হতো। আর কিছুক্ষণ পরেই বিকেলের রোদ একটু নরম হয়ে আসতেই বিপিনবাবুর এত বড় বাড়ির মুখরতা যেন হঠাৎ নরম হয়ে এলো। আর বেশি সময় নেই হাতে। এইবার মেয়ে বিদায়ের সেই বিষাদের লগ্নটি আসন্ন হয়ে উঠেছে। উপরতলার ঘরে মালতীর কান্না শোনা যায়। বারবার চোখ মোছেন বিজয়া। আর কেশববাবুর স্ত্রী সান্ত্বনা দেন, আপনি এ সময় এমন উতলা হয়ে পড়বেন না, তাহলে মেয়েটা যে আরও কাঁদবে। ঠিকই বলেছেন। শান্তভাবে মেয়ে বিদায় দেবার জন্য তৈরি হন বিজয়া, যদিও চোখ তার ছলছল করে। আর দেরি করবার সময় নেই। গেটের কাছে 3টে গাড়ি এসে দাঁড়িয়ে পড়েছে, আর তারা হর্ন বাজাচ্ছে। বরযাত্রীরা গাড়িতে উঠেছে, শুধু সেই গাড়িটা খালি যে গাড়িতে মেয়ে জামাই যাবে। পাড়ার মহিলারাও এসে পড়েছেন। উপরতলা থেকে নেমে এলো মেয়ে জামাই। মেয়ে জামাইয়ের সঙ্গে বিষণ্ণ মুখের একটা ভিড়ও অনেক দূর এগিয়ে এসে বারান্দার ওপর থামল। বিপিনবাবু তার চোখ মোছেন, আর বিজয়ার ছলছল চোখের করলতা সহ্য করতে না পেরে মহিলারা চোখ মোছেন। সবচেয়ে অদ্ভুত কাণ্ড করে বসলেন কেশববাবুর স্ত্রী। হঠাৎ মালতীর কাছে এগিয়ে এসে মালতীর চিবুকে হাত দিয়ে ডুকরে কেঁদে উঠলেন। কেশববাবুর স্ত্রীর 2 চোখ থেকে জলের ধারা যেন অঝরে ঝরে পড়তে থাকে। ওদিক থেকে আস্তে আস্তে হেঁটে এগিয়ে আসেন মালতীর শ্বশুরবাড়ির দিকের এক দূর সম্পর্কের কুটুম। কেশববাবুর স্ত্রীর কাছে যেন কি বলতে চান, কিন্তু কথা বলবার আগে ভদ্রলোক নিজেই একবার ফুঁপিয়ে উঠলেন। তারপর চোখ মুছে নিয়ে বললেন, বুঝি দিদি, সবই বুঝি।
মেয়েকে ছেড়ে দিতে মায়ের প্রাণ তো কেঁদেই উঠবে। বুঝতে পারেন বিজয়া, মালতীর সেই আত্মীয় ভুল করে কেশববাবু স্ত্রীকেই মেয়ের মা বলে মনে করেছেন। এগিয়ে যান বিজয়া। বোধ হয় মালতীর সেই দূর সম্পর্কের আত্মীয়ের ভুল অনুমান শুধরে নিয়ে দুটো কথা বলতে চান। কিন্তু কি আশ্চর্য, কেশববাবু স্ত্রী যেন মালতীর সেই আত্মীয়ের ভুল ধারণাটাকে একেবারে প্রাণ দিয়ে লুফে নিয়ে আরও জোরে ফুঁপিয়ে ওঠেন। এটা যে অনেকেই বোঝে না, সেই জন্যেই তো ভয় হয়। সেই আত্মীয় হাত জোর করে আশ্বাস দেন, আপনি একটুও চিন্তা করবেন না, আপনার মেয়ের ও বাড়িতে কোনো কষ্ট হবে না। মেয়ে তো এই শহরের মধ্যেই রইল, যখন ইচ্ছে হবে তখনই তো দেখতে পাবেন। কেশববাবুর স্ত্রী বলেন, সেই সৌভাগ্য কি হবে, আর কি দেখতে পাবো? এই কেমন প্রলাপ বকছেন কেশববাবু স্ত্রী? বিজয়ার চোখের সেই অবাক হঠাৎ যেন দপ করে জ্বলে ওঠে। দু চোখের জ্বলন্ত সন্দেহ নিয়ে বিপিনবাবুর মুখের দিকে তাকান বিজয়া। সেই আত্মীয় আবার বিনতি স্বরে সান্ত্বনা দেন, ছি, আপনি বেশি উতলা হয়ে পড়ছেন। মেয়েকে আর দেখতে পাবেন না, এটা কি কথা হলো নাকি? যতদিন বেঁচে থাকবেন ততদিনই তো মেয়েকে দেখতে পারবেন, কোনো চিন্তা করবেন না। কেশববাবু স্ত্রী বললেন, বেঁচে থাকলেও যে দেখতে পাওয়া যায় না। বিপিনবাবুর মুখে একটা আতঙ্ক থমথম করে, তার ভীরু মাথাটা হেঁট হয়ে যায়। আর বিজয়ের চোখের সেই জ্বলন্ত দৃষ্টিটা এইবার কেশববাবুর স্ত্রীর মুখের দিকে যেন নীরব ধিক্কারের আগুনের মতো জ্বলতে থাকে। এক্ষুনি দারোয়ান ডাকতে হবে, এই অলক্ষণে অমঙ্গলকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। সবই মনে আছে বিজয়ার। কিন্তু বিজয়ের সেই জ্বলন্ত দৃষ্টিটা যেন হঠাৎ নরম হয়ে যায়। মালতীর সেই আত্মীয়ের ভুল শুধরে দিতে পারা যাবে কি? উনি মেয়ের মা নয়, এই কথাটা কি এই জনসমক্ষে এত বরযাত্রীর সামনে চেঁচিয়ে বলে দিতে পারা যাবে? মাথা হেঁট করে যেন মেয়ে বিদায়ের শেষে মাঙ্গলিক সেরে দেবার জন্য আস্তে আস্তে এগিয়ে গিয়ে মালতীর কাছে গিয়ে দাঁড়ালেন বিজয়া দেবী। তারপর মালতীর কানের কাছে ফিসফিস করে বললেন, কেশববাবু স্ত্রীকে প্রণাম করেছিস? মালতী উত্তর দিল না। বিজয়া বললেন, প্রণাম কর ওনাকে। আমাদের আজকের গল্প ছলনাময়ী এখানেই সমাপ্ত হলো। নমস্কার।